প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ছায়াশত্রু। এখন শুরু করছি তৃতীয় অংশ। 7 ফলসম পিজম ওয়ার্ডেনের সঙ্গে কটে যে ব্যবস্থাটা করে রেখেছে তা নেহাত সাদামাঠা। ওয়ার্ডেনের বুদ্ধি বিবেচনা সম্পর্কে যেহেতু কিছু জানে না, তাই এ ব্যাপারে অযথা কোনো ঝুঁকি নেয়নি সে। বাস্তবে ওয়ার্ডেন টমাস বেকার একজন আদর্শ কারাপাল। দিনরাত যার একটি চিন্তা, কিভাবে তার কয়েদিদের আরেকটু আরামে রাখার ব্যবস্থা করা যায়। আইন পরিষদ, প্রিজম বোর্ড এবং স্থানীয় আর পূবের খবর কাগজগুলোর মাধ্যমে তিনি পর্যাপ্ত তহবিল সংগ্রহের চেষ্টা করছেন, যাতে ফোলসমের সংস্কার সাধন করতে পারেন। টমাস বেকার ছোটোখাটো মানুষ, মাঝ বয়সী। কার্য উপলক্ষে বিভিন্ন ভোজসভায় যোগদানের সুবাদে বাড়তি মেদ জমেছে শরীরে, কিন্তু তাতে তার কুশাগ্র বুদ্ধির ধার কমেনি এতটুকু। টাওয়ারের বক্তব্য মন দিয়ে শুনলেন বেকার। প্যাডে প্রয়োজনীয় নোট নিলেন দু একটা। তারপর টাওয়ারের কথা যখন শেষ হলো, দ্রুত মাথা ঝাঁকালেন। কোনো অসুবিধে হবে না, বললেন তিনি। কজনকে জানতে দেয়া যাবে ব্যাপারটা? যত কমে হয় ততই ভালো, বলল টাওয়ার। একেবারে অল্পে সারবেন। বেকার শুধু সাহায্যই করলেন না, যথেষ্ট বুদ্ধির পরিচয়ও দিলেন। কটেজের ভাগ্যে কিছু দুর্ব্যবহার জুটবে এটা জানা থাকা সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন সেল ব্লক এ কিংবা অ্যাডমিন বিল্ডিংয়ের কোনো রক্ষীকে জানতে দেবেন না যে পালাবার ঘটনাটা সাজানো। একেবারে আসলের মতো দেখাতে হবে, টাওয়ার বলল তাকে, নইলে সন্দেহ করে বসবে বাড়ল। ও টাওয়ারের গার্ডদের জানাতেই হবে, বললেন বেকার। ওরা বাছাই করা লোক, ক্র্যাক শট, দুজনকেই গেঁথে ফেলতে পারবে ওখান থেকে। বেশ, সম্মত হলো টাওয়ার। তবে কটেজকে দেখতে পাবে যেসব গার্ড, শুধু তাদের, অন্যদেরকে নয়। প্রাথমিক আলোচনার পর খুঁটিনাটি বিষয় যেমন কাপড় চোপড়, ঘোড়া, অস্ত্রপাতি, এসব নিয়ে আলাপ করলো ওরা। বেকার একটা কথা জানতে চাইলেন। এসব নিয়ে বেটা বেশি মাথা ঘামাবে বলে আমার মনে হয় না। টাওয়ার অভয় দিল কারাপালকে। কটেজ আগেই বোঝাবে ওকে, বাইরে তার প্রচুর প্রভাবশালী বন্ধুবান্ধব আছে। কথাটা গিলতে বাধ্য হবে বাড়ল। তারপর বাকিগুলো গিলে ফেলবে আপোষে আপ। উপরের নিচে মাথা দোলালেন বেকার। আমারও তাই ধারণা, বললেন। তাহলে আমাদের এখন শুধু কটেজের সংকেতের অপেক্ষা করতে হবে। মাথা ঝাঁকালো টাওয়ার। সংকেতটা আর কিছু না, পিটির আগে ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চাইবে কটেজ। নিয়ম অনুযায়ী দোতলায় জানান হবে সেটা। ওয়ার্ডেন প্রত্যাখ্যান করবেন অনুরোধ, তবে বুঝে যাবেন কটেজ তৈরি। আর কটেজ যখন শুনবে ওয়ার্ডেনের সিদ্ধান্ত, বুঝবে তিনিও। সেই মতো অনুরোধ করা হলো এবং নাকচও হয়ে গেল যথা নিয়মে, এবং চাকা ঘুরতে শুরু করলো। সহকয়েদিদের সঙ্গে ডাইনিং হলে যাওয়ার সময় কটেজ শুধু প্রার্থনা করলো, এই ঘোড়াটা যেন নির্ভেজাল হয়। নাস্তার পর খুলে গেল 4টে তেকোনা উঠোনে যাওয়ার সব কটা দরজা, যাতে কয়েদিরা কারাগারের চৌহদ্দির ভেতর ছুটোছুটি করতে পারে একটু। এই নিয়মটি বেকারের নিজস্ব উদ্ভাবনা। তার মতে দিনে অন্তত একবার হলেও কয়েদিদের গায়ে বাইরের খোলা আলো হাওয়া লাগাবার সুযোগ দেয়া উচিত। এতে বিপদের সম্ভাবনা বলতে গেলে নেই। অষ্টভুজ দেয়ালের 8টি পোস্টে 8 দুগুণে 16 জন শাস্ত্রী উইনচেস্টার রিপিটার্স হাতে সর্বক্ষণ কড়া নজর রাখে কয়েদিদের উপর। প্রধান ফটকে থাকে তালা, সেখানে পাহারা দেয় 2 জন, এবং কয়েদিদের দীর্ঘ শোভাযাত্রার সময়ে 5-6 গজ পরপর মার্চ করে একজন করে কারারক্ষী। তার ডান হাতে থাকে
ঘূর্ণায়মান ব্যাটন, বাঁ হাতে খাপে ভরা পিস্তলের বাটে। হুফাই হুফাই হুফাই, গার্ডরা চিৎকার করে পা ফেলার তালে। নিঃশ্বাসের সাথে বুক ভরা হিম শীতল ভোরের ধোঁয়াটে কুয়াশা গ্রহণ করে। হুফাই হুফাই। কারা ভবনের উত্তর পাশে ব্লক এ আর ডির মধ্যবর্তী শান বাঁধানো উঠোনে পা রেখেই হোঁচট খাওয়ার ভান করলো সাবাডিয়া। মেঝে পড়ে গেল। চোখের পলকে ওর পাশে চলে এলো সেল ব্লক এর লালমুখ গার্ড চার্লি শোর। হ্যাঁচকা টান মারল কটেজের বাহু ধরে। মারার জন্যে ব্যাটন তুলল। ওঠ বাঞ্চত, কর্কশ সুরে বলল শোর। এবার যা ঘটল তার জন্যে মোটেও প্রস্তুত ছিল না গার্ড। সবল মারা সাপের মতো সাই করে মেঝে ছেড়ে উঠে এলো কটেজ। ডান কাঁধের কাছ থেকে ছুটে গেল বা হাত। তালুর বাইরের কানা দিয়ে থ্যাস করে ক্যারাতের কোপ মারল শোরের চিবুক আর কণ্ঠমণির মাঝামাঝি অংশে। পূর্ণ শক্তি দিতে মারলে ভেঙে যেত শোরের শ্বাসনালী এবং 10 মিনিট পর অক্কা পেত সে। কিন্তু কটেজ আঘাতের রাশ টেনে ধরেছিল, যাতে পাহারাদারের শ্বাস প্রশ্বাসই শুধু পঙ্গু হয়ে যায় কিছুক্ষণের জন্যে। অসার শ্বাসনালীর সাহায্যে প্রাণপণে অক্সিজেন টানতে গিয়ে হাঁপ ধরে গেল শোরের। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইল কোটর ছেড়ে। ব্যাটনটা আপনা আপনি খসে পড়ল হাত থেকে। প্রথম বাউন্সে ভারী ব্যাটনটা তুলে নিল কটেজ। দ্বিতীয় গার্ড ছুটে আসতেই এমনভাবে ছুঁড়ে মারল সেটা যেন জিনিসটা একটা ব্যালেন্স নাইফ। ভারী ইস্পাত মোড়া লাঠিটা বাতাস কাটল সাই করে। ছুটন্ত গার্ড মাথা নিচু করল চকিতে, একপাশে সরে গেল। আর সেই আসরে লালমুখর পেছনে চলে গেল কটেজ। ধূসর প্রাচীরের মাথায় সদ্য উকি দেয়া সূর্যের আলো পড়ে ঝিকিয়ে উঠল ওর শরীর ফলা। থমকে দাঁড়ালো ছুটন্ত গার্ড। হাত হোলেস্টারে চলে গেল। ওটা ধরেছ কি? আমি জবাই করব একে, খ্যাপাটে গলায় শাসালো কটেজ। দিশেহারা ভঙ্গিতে আশপাশে তাকালো গার্ড। কয়েদিরা সভয়ে সরে গেছে নিরাপদ দূরত্বে। উঠোন ছেড়ে প্রাচীর ঘেঁষে আশ্রয় নিয়েছে। কনইয়ের ভাঁজে শোরের গলা পেঁচিয়ে ধরেছে কটেজ। লালমুখর শির দ্বারা বেঁকে গেছে পেছনে। পাহারাদার হাত হোলেস্টারের উপর স্থির, সাহায্যের আশায় তাকাচ্ছে এদিক ওদিক। অন্য গার্ডরাও পাথর সুযোগের অপেক্ষায় আছে। গজ চারেক দূরে ছিল বাল্য, গুটি পায়ে এগিয়ে আসছিল। সাবধানে শোরের পিস্তলটা হোলেস্টার থেকে তুলে নিল কটেজ। ছুড়ে দিল বার্লোর উদ্দেশ্যে। এদিকে এসো, আদেশ করলো কটেজ। ওই পাহারাদারটাকে ধরে আনো এখানে। পিস্তল নাচালো বার্ল। দ্রুত পায়ে এগোলো কটেজ আর শোরের কাছাকাছি হওয়ার জন্যে। ইতস্তত করছিল অপর গার্ড। গুলি ছুড়ল বার্ল। গার্ডের পায়ের কাছে শানে আঘাত হানল বুলেট। আতঙ্কে লাফিয়ে উঠল কারারক্ষী। হিংস্র একটা শব্দ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অন্যদিকে ছিটকে চলে গেল শিশেটা। বাঁচার সহজাত তাগিদে প্রাচীরের ধারে দাঁড়ান কয়েদিদের কয়েকজন ঝট করে নামিয়ে ফেলল তাদের মাথা। অলস পায়ে আগে বাড়ল পাহারাদার, বাড়ল পাকড়াও করল ওকে। এবার শোরকে নিয়ে ঘুরে ফটকের দিকে মুখ করে দাঁড়ালো কটেজ। লালমুখর পেছনেও, আর ওর পেছনে বাড়ল। কপালে পিস্তল ধরে অপর গার্ডকে ধরে নিয়ে আসছে। ওই গেট খুলে দাও, চিৎকার করে বলল কটেজ। তা না হলে এখানে 2 গার্ডের লাশ পড়বে। মেরেই দেখো ওদের, এর 2 সেকেন্ড পর তোমরাও মরবে। কারা প্রাচীরের উপর থেকে পাল্টা চিৎকার করলো এক গার্ড। তার চেয়ে ছেড়ে দিয়ে নিজেরাও আত্মসমর্পণ করো। ওই কণ্ঠস্বর লক্ষ্য করে একটা গুলি ছুড়ল বাড়ল। ঝটপট পিছু হটল পাহারাদার। 1 পা 2 পা করে ফটকের কাছাকাছি চলে গেল ওরা। কটেজ আবার আদেশ করলো গলা চড়িয়ে, খোলো। চিৎকার করে বলল, আমি কিন্তু এক কথা 3 বার বলি না। ইতিমধ্যে মূল অ্যাডমিন বিল্ডিংয়ের
দরজায় এসে দাঁড়িয়েছে ওয়ার্ডেন বেকার, সঙ্গে কাঁটা বন্দুক হাতে 3জন গার্ড। 10 গজি রায়ট গান ওগুলো, দেখলো বাড়ল। কারো 20 গজের মধ্যে যদি একটাও ছোড়া হয়, কফিনটাকে মোটামুটি ভারী করে তোলার জন্যে ওরা সাধারণত খণ্ড বিখণ্ড অংশগুলোকে খুঁজে পেতে একটা স্যাডল ব্যাগের ভেতর ভরে দেয়। কটেজ, ডাকলো ভয়ার্ত সুরে। মাথা ঠান্ডা রাখো, দাঁতে দাঁত চেপে বলল কটেজ। লালমুখকে ধাক্কিয়ে নিয়ে ফটকের দিকে আর একটু এগোলো। পাহারাদারের চোখ ভয়ে কপালে উঠেছে, সারা শরীর ভিজে গেছে ঘামে। ঠিক আছে, চিৎকার করে বললেন ওয়ার্ডেন, খুলে দাও, খুলে দেয়া হবে। উৎফুল্ল গুঞ্জন শোনা গেল প্রাচীর ছায়ায় দাঁড়ানো কয়েদিদের মাঝে। জনা কয়েক এগোতে নিল কটেজের দিকে। প্রায় সঙ্গে সঙ্গে সব কটা ওস টাওয়ার থেকে গুলি বৃষ্টি হলো এক পলসা। কুকড়ে পিছিয়ে গেল ওরা। ওয়ার্ডেন সাবধান করলেন, আর কেউ পালাবার চেষ্টা করলে তাকে মরতে হবে। উঠোনের মাঝখানে এসে দাঁড়ালেন তিনি। তোমরা, হাঁক দিলেন কারাপাল। হ্যাঁ, তোমাদের দুজনকে বলছি। আমি গেট খুলে দিলে গার্ডদের অক্ষত অবস্থায় ছেড়ে দেবে তো? আগে গেট খুলে দিন ওয়ার্ডেন, পাল্টা চেঁচালো কটেজ, নইলে এখনই শেষ করবো ওদের। ঘাড় কাত করলেন ওয়ার্ডেন বেকার। হাত ইশারা করলেন ভারী ফটক লাগোয়া 2 টাওয়ারের প্রহরীদের। চাকা ঘোরাতে শুরু করলো ওরা। ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো দরজা। কাঁটাতারের বেড়া পাহারা দিচ্ছিল যেসব গার্ড, হন্তদন্ত হয়ে তারা ছুটে এলো এবার, হাতে উইনচেস্টার তৈরি। সাবধান, চেঁচিয়ে ওদের নির্দেশ দিলেন ওয়ার্ডেন, কেউ গুলি করবে না। ঠিক আছে বাপধন, শোরের কানে মধুরাল্য কটে। এবার তোমার পা দুটোকে চালু করো। লাল মুখর পিঠে হাঁটুর গুঁতো মারল। ব্যথায় কোকিয়ে উঠল শোর। পিঠ বাঁকা অবস্থায় যতটা তাড়াতাড়ি পারে পা চালালো। অপর গার্ডকে বেল্টে ধরে টেনে নিয়ে চলল বাড়ল। উভয়েরই হাঁটতে কষ্ট হচ্ছে, এতে সত্যি, কিন্তু কোনো রকম ঝুঁকি নেই। পাহারাদারের মেরুদণ্ডে পিস্তল ঠেসে ধরেছে বাড়ল। আর বেচারা গার্ডও জানে এখন সামান্যতম বেচাল হলেই তার মৃত্যু, কেউ ঠেকাতে পারবে না। টেরিটোরিয়াল প্রিজন বোর্ড তাকে এত বেতন দেয় না যে নিমকের মান রাখতে গিয়ে সে নিজের জীবন বিপন্ন করবে। আমার কাছ থেকে সরে যাও। ফটকে দাঁড়ান গার্ডদের কর্কশ কণ্ঠে আদেশ করলো কটেজ। ভেতরে ভেতরে, জলদি হটো। শোরের গলায় ধরা ছুরিটা চোখে পড়ল ওদের। দেখলো কটেজের কোমরে পিস্তল। বাড়ল আরেক গার্ডের পিঠে পিস্তল চেপে ধরেছে। ওয়ার্ডেনের উদ্দেশ্যে তাকালো ওরা। যখন মাথা ঝাঁকালেন তিনি, অনিচ্ছা সত্ত্বেও ঢুকে পড়ল প্রিজন কোর্ট ইয়ার্ডে। আর ওদের নাকের ডগা দিয়ে পলায়মান 2 কয়েদি পা রাখলো কারাপ্রাচীর আর সীমানা বেড়ার মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে। ঠিক আছে ওয়ার্ডেন, চেঁচিয়ে বলল কটেজ। গত কদিন বন্ধ ছেলের প্রতিধ্বনির মাঝে কাটানোর পর বাইরে খোলা পরিবেশে নিজের কাছেই কেমন যেন খোলা আর অপার্থিব শোনালো ওর গলা। ফটকটা বন্ধ করে দিন এখন। কিন্তু আমার লোকদের কি হবে? পাল্টা চিৎকার করলেন ওয়ার্ডেন। ফটক বন্ধ করুন ওয়ার্ডেন, জলদি। আবার ইশারা করলেন বেকার। ও টাওয়ারের লোকেরা চাকা ঘোরাতেই বন্ধ হয়ে গেল ফটক। উঠোন পেরিয়ে ছুটলেন বেকার। একের পর এক পাথরের সিঁড়ি টপকে উঠে গেলেন টাওয়ারে। তার ঠিক পেছনেই রইল রায়ট গান্ধারী 3 গার্ড। অন্যরা ব্যস্ত হয়ে পড়েছে ইতিমধ্যেই। কয়েদিদের তাড়িয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেল ব্লকে আর ডি মধ্যবর্তী উঠোনে। সেল ব্লক এ আর ডি মধ্যবর্তী উঠোনে লোহার স্লাইডিং ডোর খুলে ঝপাঝপ ভরে দিচ্ছে ছেলে। কয়েদিদের কারো কারো মাঝে অসন্তোষ দেখা দিলেও কোনো রকম ট্যাপও করার সাহস পেল না ওরা। জানে এ সময়ে বাড়াবাড়ি করলে রক্তচক্ষু রক্ষীদের রোষানলে পড়তে হবে। ওদের ছেড়ে দাও, গলা চড়ালেন ওয়ার্ডেন। তোমরা পালাতে পারবে না। চুপ বেজন্মা, খেকি উঠল বাড়ল। আচমকা পিস্তল তুলে
গুলি ছুড়ল অরক্ষিত ওয়ার্ডেনের উদ্দেশ্যে। সযত্নে নিশানা করেনি, তবু বেকারের কাঁধের কাছে মৃদু কামড় বসালো বুলেটটা। ছিটকে একজন গার্ডের উপর গিয়ে পড়লেন ওয়ার্ডেন। রক্তে ভেসে গেল তার হালকা ছাই রঙা স্যুট। উল্লু, ক্রুদ্ধ স্বরে বাল্যকে ধমকালো কটেজ। এটা কি করলে তুমি? আরে যেতে, চুপচাপ আগে বাড়ো, ধমক দিল কটেজ। যত তাড়াতাড়ি পারো ওই রায়ট গানগুলোর আওতা থেকে সরে যাও। এখন একটা কোনো সুযোগ পেলেই ওরা নিকেশ করে দেবে আমাদের। অবশেষে সীমানা বেড়া ডিঙালো ওরা। প্রাচীর থেকে 30 কদম। এবার জিমে 2 গার্ডকে এক জায়গায় করলো কটেজ। ব্যাঙের মতো লাফাতে লাফাতে এবড়ো খেবড়ো পথ ধরে এগোলো সামনে। কারাগারের ভেতরে পাগলা ঘন্টি বাজতে শুরু করেছে। ক্রমশ তারায় উঠে যাচ্ছে সুর। ওরা দেখতে পেল প্রাচীরের চারপাশে কারবাইন হাতে ছুটোছুটি করছে কারারক্ষীরা। খোলা প্রান্তরের উপর দিয়ে জিম্মি সহ হাঁপাতে হাঁপাতে ছুটে চলল 2 পলাতক। খানিক বাদে দক্ষিণ পূবের ক্লেটনগামী ধূলি ধূসর রাস্তার পারে পৌঁছল। রাস্তার উপাশে ঢাল, পিছলে নিচে নেমে গেল ওরা। মুহূর্তের জন্য আড়াল হলো কারাগারের দৃষ্টিসীমা থেকে। ঠিক আছে, বলল কটেজ, শ্বাস নিচ্ছে হা করে। দাঁড়াও। শোর তাকালো ওর পানে। সম্ভবত পড়ে ফেলল কটেজের মুখের ভাষা। বোধহয় ঘৃণাই হবে সেটা, এবং অনুমান করে নিল তার অন্তিম সময় উপস্থিত। ওহ খোদা! হাউমাউ করে কেঁদে ফেলল লালমুখ। দোহাই তোমাদের, মেরো না আমাদের, প্লিজ। আলবত মারব, পিস্তল কক করতে করতে বলল বাড়ল। কড়া ধমক লাগালো কটেজ। ঝটকা মেরে পিস্তলের মুখ উঠিয়ে দিল আকাশপানে। রাগে গড় গড় করে উঠল বাড়ল। পিস্তল তাক করলো কটেজের দিকে। আমার থেকে দূরে থাক, শাসালো, নইলে তোমাকে খুন করব। করো, শান্ত কণ্ঠে ওকে বলল কটেজ। তারপর কত দূর যেতে পারবে বলে তোমার ধারণা? 1 মাইল, 2? ওরা ঠিক আবার এখানে নিয়ে পুরবে তোমাকে, ওখানে নিয়ে পুরবে তোমাকে। মাথা ঝাঁকিয়ে কারাগারটা দেখালো। তারপর কি হবে বোঝোই। কাজেই বোকামি করো না। শিগগিরই আমাদের পিছু নেবে ওরা। অতএব সময় থাকতে যতটা সম্ভব দূরে সরে যেতে হবে আমাদের। শোনো। বাল্যকে উপেক্ষা করে শরীর উদ্দেশ্যে ঘুরল। লাল মুখ এমনভাবে চমকে উঠল যেন কটেজ চর মেরেছে ওকে। জি স্যার, তোতলাতে তোতলাতে কোনো মতে বলল গার্ড। জুতো আর প্যান্ট খুলে ফেলো তোমরা দুজনেই। তড়িঘড়ি শোর ব্যস্ত হয়ে পড়ল কটেজের নির্দেশ পালনে। দ্বিতীয়জন ইতস্তত করছিল, কিন্তু বাল্য আরেকবার পিস্তল কক করতেই বন্ধুর অনুগামী হলো সে। কয়েক মুহূর্ত পর গার্ড দুজনের চেহারা দাঁড়ালো এরকম, যেন যাত্রা দলের সং। খালি পায়ে 8-60 লং জন পরে দাঁড়িয়ে আছে। ওদের বুট আর প্যান্ট একত্র করে একটা পুটলি মতো বাঁধল কটেজ। এভাবে 5 গজও কোনো দিকে যেতে পারবে না বাছাধনেরা। একগাল হাসল। সাপ কিলবিল করে এদিকে। রক্ত সরে গেছে শোরের মুখ থেকে, দেখল কটেজ। এত জোরে ঢোক গিলল লোকটা যে মনে হলো বোতলের সিপি খোলা হয়েছে। অপর গার্ড তাকালো কটেজের দিকে, ঘৃণা ভরে থুতু ছিটালো মাটিতে। নিজেকে তুমি খুব বড় ভাবো না, বলল সে। এভাবে সাপখোপের রাজ্যে খালি পায়ে ছেড়ে দিচ্ছ আমাদের। জানি না কি মনে করি, মৃদু স্বরে বলল কটেজ। এমনও হতে পারে যে সাপ তোমাদের কাটবে, সেই মরবে বিষে। দেখার খুব স্বাদ ছিল আমার, কিন্তু সময় নেই বস। কটেজের নির্দেশ অনুযায়ী ঢালের নিচে উবু হয়ে বসে পড়ল 2 রক্ষী। এভাবেই থাকবে, ওদের হুঁশিয়ার করল কটেজ। ভুলে যেও না, দূর থেকেও আমি দেখতে পাবো তোমাদের। বাল্যর উদ্দেশ্যে মাথা ঝাঁকালো। চলো এবার সরে পড়া যাক। দক্ষিণে সিয়েরা গ্র্যান্ডি যেখানে আকাশের পটে ছবির মতো স্পষ্ট, সেদিকে এগোলো ওরা। পায়ে ভারী বুট থাকায় নরম মাটিতে কষ্ট হচ্ছে চলতে। গ্রিজউড বনে ঢুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো বাল্য। সাপের ব্যাপারটা কি হে? হাঁপাতে লাগলো ট্রেন ডাকাত। এত উঁচুতে সাপ থাকে না, তুমি ভালোই জানো। জানি, আকন্ন হাসলো কটেজ।
কিন্তু কথা হচ্ছে ওই গার্ডরা কি জানে সেটা। এবার অপরজনও হাসল, উপভোগ করছে রসিকতা। এই ভয়টা কতক্ষণ ওদের আটকে রাখবে বলে মনে হয় তোমার? জবাব দেবে কর্টেস। এই সময়ে যে পথে ওরা এসেছে তার শেষ মাথায় অস্পষ্ট কোলাহল শোনা গেল। তোমার প্রশ্নের জবাব পেয়েছ নিশ্চয়, বলল কর্টেস, আর বাল্য খিস্তি করল অশ্রাব্য। আরও সিকিমাইল খানেক ভাঙাচোরা প্রান্তর ধরে ছুটল ওরা। ডানে বায়ে অবিরাম ঘুরছে কর্টেজের চোখ। শোনো, হাঁপাতে হাঁপাতে ডাকলো বাল্য। শোনো কর্টেজ, আমাদের ঘোড়া জোগাড় করতে হবে, কাপড় চোপড় লাগবে, যেগুলো পরে আছে চলবে না। শান্ত হও, অভয় দিল কর্টেজ। সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কি বললে? ব্যবস্থা নেওয়া হয়েছে, পুনরাবৃত্তি করলো কর্টেজ। কিন্তু বাল্য জানল না মনে মনে আরেকটা কথা যোগ করেছ, আশা করি। ফাঁকায় এসে পড়ল ওরা। একধারে বিশাল পাথর চাই পড়ে রয়েছে একটা, তাতে খড়ি মাটির দাগ দেয়া। বোঝা যায় কাজটা কোনো মানুষের। এটাই সেই জায়গা, কর্টেজ বলল। বাল্যর পিঠ চাপড়ালো। এটাই। বাল্য এমনভাবে তাকালো ওর দিকে যেন পাগল দেখছে। পেছনে ক্রমশ বাড়ছে ধাওয়ার শব্দ, অথচ কর্টেজ এরকম ব্যবহার করছে যেন এইমাত্র বিরাট দান মেরেছে জুয়ায়। খপ করে ওর হাত খামচে ধরল কর্টেজ, টেনে নিয়ে গেল পাথরের ওপাশে। এক সারি নিচু গ্রিজউড গাছ রয়েছে ওখানে, পাশেই বাঁধা আছে দুটো ঘোড়া। স্যাডলের উপর জামা কাপড় জুতো সবই আছে, এবং গান বেল্ট। বাল্য নাচতে নাচতে দৌড়ে গেল ওদিকে। ছুঁয়ে দেখলো জিনিসগুলো যেভাবে বড়দিনের সকালে ছেলেপুলেরা তাদের উপহার নাড়াচাড়া করে। হোলি জিসাস, আনন্দে চেঁচিয়ে উঠল। জিসাস কর্টেজ, বড় জোর 10 মিনিট সময় পাবো আর, রুক্ষ সুরে বলল কর্টেজ। এসো বাল্য। মনে মনে খোদাকে ডাকলো কর্টেজ। সময় সম্পর্কে তার ধারণা যেন ঠিক হয়। 8। কর্টেজ ওদের বলেছিল অভিনয়টা যেন নিখুঁত হয়। হলো বাস্তবিক তাই। এত যে আরেকটু হলেই পৈতৃক প্রাণটা হারাতে বসেছিল সে। সবে ও আর বাল্য ঘোড়া ছুটিয়েছে এমন সময় জঙ্গলের বাইরে বেরিয়ে এলো রক্ষীরা। পেছনে তাকিয়ে মুহূর্তের জন্যে কর্টেজের মনে হলো ধাওয়াকারীদের মধ্যে জন টাওয়ারও আছে, কিন্তু পরক্ষণে চিন্তাটা বাতিল করে দিল। ঘোড়ার পিঠের সাথে মিশিয়ে দিল শরীর। সচেষ্ট হলো পালাতে, আর পেছনে একযোগে গুলি ছুড়ল জনাবার রক্ষী। পলায়মান ঘোড়সওয়ারদের পাশ দিয়ে ক্রুব্ধ গুঞ্জন তুলে বেরিয়ে গেল বুলেটগুলো। আশপাশের গাছপালার পাতা ঝরালো। ঝড়ের গতিতে পালাতে পালাতে হঠাৎ কর্টেজ অনুভব করলো তার বাহুর উপরের দিকে ছ্যাঁকা লেগেছে কিছু একটা, অনেকটা শিশুকে আদুরে চর মারার মতো। কিন্তু ওতেই স্যাডলে এক পাশে কাত হয়ে গেল। টকটকে রক্তে ভিজে উঠল হাত। দাঁতে দাঁত চেপে গাল বকল কর্টেজ। ডানে আর 1 ইঞ্চি, হাতটাই ঘুরিয়ে যেত ওর। আর যদি 6 ইঞ্চি ডানে হতো। যাকগে, এভাবে ভেবে কোনো লাভ নেই এখন। ঘোড়া ঘোরাতে ঘোরাতে আপন মনে ভাবল, এখন একটা চড়াইয়ের মাথায় উঠছে ওরা। ওপাশের ঢাল সোজা নেমে গেছে ক্যারিজো ক্রিকে। পানি মোটামুটি গভীর, ট্র্যাক না রেখে বেশ অনেকটা পথ যাওয়া যাবে। ইশারায় বাল্যকে অনুসরণ করতে বলে নিচের পথ ধরল ও। কোথায় যাচ্ছি আমরা? চেঁচালো বাল্য। আর একটু ভাটিতে অগভীর জায়গা একটা, কর্টেজ জানালো ওকে। ওখানে ওল্ড সান্তা ফে টেইল ছেদ করেছে এই ক্রিক। কাইমান্নে যাওয়ার রাস্তাটা ঠিক ওই টেইল ধরে আমরা লাস ভেগাসে চলে যেতে পারবো। লাস ভেগাসে কেন? দুটো কারণে। ক্রিকের পাড়ে ঘোড়া নিয়ে যেতে যেতে জবাব দিল কর্টেজ। প্রথমত, ওখানকার অধিকাংশ লোক জানে না আমাদের পরিচয়। আরও সুবিধা জানবার মাথা ব্যথাও নেই। 2, টেলিগ্রাফ অফিস। টেলিগ্রাফ অফিস?
বুকুটি করলো বাড়ল। টেলিগ্রাফ অফিসের আবার প্রয়োজন পড়লো কেন তোমার? আমার বন্ধুদের জানাতে হবে সব কিছু ভালোই ভালোই চুকেছে, বলল কটেজ। এবং এরপর কোথায় যাচ্ছি আমি? ওদের হয়তো প্রয়োজন হতে পারে আমাকে, বিশেষ কোনো কাজের জন্যে। মাথা দোলালো বাড়ল। সম্পূর্ণ সচেতন একজন পেশাদার খুনির সাথে হাত মিলিয়েছে এবং গত কয়েক ঘন্টার ঘটনাবলী প্রমাণ দিচ্ছে অত্যন্ত প্রভাবশালী মহলে যোগাযোগ আছে এই লোকের। এরপর কোথায় যাচ্ছ তুমি? ভয়ে ভয়ে জানতে চাইল। কেন বলল? সেটা নির্ভর করছে তোমার উপর। কটেজের হাসি দোকানে গিয়ে ঠেকল। তুমি আমাকে বলবে ওই টাকা কোথায় আছে, আমরা গিয়ে সংগ্রহ করব সেটা। আমার পাওনা 7,500 আমাকে বুঝিয়ে দেবে তুমি। তারপর তোমার যেখানে খুশি তুমি চলে যাবে, ঠিক কি না? হুঁ, আনমনে স্বীকার করলো বাল্য। কি ব্যাপার বাল্য? অত্যন্ত অমায়িক সুরে বলল কটেজ। তুমি নিশ্চয় বেইমানি করার কথা ভাবছো না নাকি? আরে না কটেজ, বলল বাল্য। ব্যাপারটা আরেকটু জটিল। খুব বেশি জটিল না হলেই ভালো তোমার জন্যে, বলল কটেজ। কণ্ঠে প্রচ্ছন্ন কাঠিন্য মিশেছে। ইঙ্গিতটা ধরতে পারলো বাল্য। হাত ওঠালো মিনতির ভঙ্গিতে। চড়ছ কেন দোস্ত? আমি তো আগেই বলেছি তোমাকে আরো লোক জড়িত ছিল এতে। পরে শুনবো সব, যখন ক্যাম্প করব। কটেজ ধামটা মারল। এখন এসো, ওই জঘন্য জেলখানা আর আমাদের মাঝে যথাসম্ভব দূরত্ব সৃষ্টি করি। কটেজ, তোমার ধারণা ওরা আমাদের পেছনে ফসিল এলিয়ে দেবে? জানি না, জানবার জন্য অপেক্ষা করার ইচ্ছেও নেই। এসো বাল্য। স্পার শুয়ে মাঝারি কদমে ঘোড়া ছোটালো। সলাৎ করে একরাশ পানি ছিটিয়ে নেমে গেল ক্যারিজো ক্রিকে। 3 জন ছিলাম আমরা, বাড়ল বলল। সে কথা তুমি আগেই বলেছ আমাকে, কটেজ জবাব দিল। দীর্ঘ ঢালু একটা ড্রয়ের দক্ষিণ প্রান্তে ক্যাম্প করেছে ওরা। দক্ষিণ পশ্চিমে তেরসা হয়ে ক্যানাডিয়ান রিভারের দিকে চলে গেছে এই পাহাড়। স্যাডলের পেছনে ঝোলানো থলেগুলোর একটায় জার্কি আর হুইস্কির চ্যাপ্টা বোতল ছিল। দারুণ সুস্বাদু রান্না নয়, তবে জেলখানার খাবারের পর ওটাই ওদের কাছে অপূর্ব ঠেকল। রাতের ঠান্ডা দূর করতে নিজে মাপা ডোজে পান করে বাল্যকেই হুইস্কির বেশি অংশ খেতে দিল কর্টেজ। শুকনো কাঠ কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে ওরা, অ্যাপাচির ধাঁচে বালুতে গর্ত করে। আহার পর্ব যখন সারা হলো, পাহাড়ের ঢালে পিঠ এলিয়ে দিল কর্টেজ। পুরো কাহিনীটা ওকে শোনাতে আমন্ত্রণ জানালো বাল্যকে। চালানের খবর তোমাদের দিল কে? প্রশ্ন করলো। কি শোনো কটেজ, তুমি কিভাবে জানো এটা? সন্দেহ ঘনালো বাল্যর চোখে। আহ বাল্য, কটেজ বিরক্তি প্রকাশ করলো। এ ধরনের খবর জানতে যে যোগ্যতা দরকার তোমার তা নেই। আমি ধরে নিচ্ছি তোমার পার্টনারদেরও নেই। না নেই, বিড়বিড় করে স্বীকার করলো বাল্য। তোমার কথাই ঠিক, সে তার টম আমারই মতো। তুমি জানোই ভাড়াটে লোক আর কি। পথঘাট চেনে এমন মানুষ ই খোঁজ করছিল লোকটা। লোকটা সাস্তাফের সেই লোক, ডাকাতির প্রস্তাব নিয়ে যে এসেছিল আমাদের কাছে। ওহ, দায়সারা ভঙ্গিতে বলল কটেজ। নাম কি তার? কটেজ কামনা করলো বলল যেন এখনই বলে ফেলে সেটা। লা ফন্ডার বাইরের বারান্দায় বসে কথা হয় ওর সাথে। তুমি চেনো জায়গাটা? মাথা ঝাঁকালো কটেজ। সান্তাফেতে বসবাসকারী অ্যাংলোদের অধিকাংশই ডিনারের পর গলা ভেজাতে যায় ওখানে। একসময় জমিদার বাড়ি ছিল, এখন টেরিটোরিয়াল রাজধানীর সবচেয়ে বড় হোটেলে পরিণত হয়েছে। বেশিরভাগ রাতে কোনো না কোনো ক্যাটলম্যানের পদধূলি পড়ে টেইল ড্রাইভের জন্যে লোক খুঁজতে। ইন্ডিয়ান মহিলারা যেমন গভর্নর্স প্যালেসের খিলানের ছায়ে দাঁড়িয়ে কম্বল আর রূপোর
অলংকার বিক্রি করে, ব্যবসায়ীরা তেমনি তাদের কাজ সারে লা ফন্ডার লণ্ঠন আলোকিত বারান্দায় বসে। পরে আরও নিরিবিলি জায়গায় মিলিত হই আমরা, আলামেডার কাছে এক ক্যান্টিনায় বসে। বলে চলে বাল্য। ও বলল বিপজ্জনক একটা কাজ করার জন্য 3-4 জন লোক দরকার তার। টুলারোসা অঞ্চলটা তাদের নখদর্পণে হতে হবে। তবে এও বলল ওর কথা যদি তারা শোনে, প্রত্যেকে $20,000 করে পাবে পরিষ্কার। বুঝলে কর্টেস, যোগ করলো লুটেরা। আমাদের মনে হলো যেন লাখের কথা বলছে। 20,000 অনেক টাকা। ঠিক, সায় দিল কর্টেস। নাম বাছা নাম। যাই হোক, কিছুক্ষণ ব্যাপারটা নিয়ে নানান ধানাই পানাই করল সে। তারপর বলল আমাদের সম্বন্ধে একটু খোঁজখবর নেয়ার ইচ্ছে তার। শ্বেত একমত হলো। তাই আমরা ঠিক করলাম আমরাও খোঁজখবর করব ওর সম্পর্কে। শ্বেত শ্বেত র্যামোসও, আমি আর টমাস ওয়ারেন, এই 3জনে মিলে ডাকাতিটা করেছি, মনে নেই? ওদের পুরো নাম তুমি এর আগে আমাকে বলনি। জানালো কর্টেস। ও, বলল কার্লো, ভেবেছিলাম বলেছি। যাই হোক। শূন্য প্রায় বোতলে ঢক করে আরেকটা লম্বা চুমুক দিল। তারপর আগুনের আলোয় বোতলখানা ধরে পিটপিটের চোখে খেদে তাকালো হুইস্কির পরিমাণের দিকে। দেখ, সরি দোস্ত, বলল সে। এই নাও। না, তুমিই শেষ করো, বলল কর্টেস। ধন্যবাদ। উপরে নিচে মাথা ঝাঁকালো বাল্য। কোথায় যেন এসেছিলাম? তোমরা ভাবলে লোকটা সম্পর্কে খোঁজ খবর নেবে। কর্টেস খেই ধরিয়ে দিল ওকে। ও হ্যাঁ, কিছু জানতে পারিনি। যাকেই জিজ্ঞেস করেছি হতাশ করেছে। কেউ ওর কথাই শোনেনি কোনোদিন। নাম কি লোকটার? জানতে চাইল কর্টেস অলস সুরে। তাও বের করতে পারিনি, বলল বাল্য। পরের রাতে আবার যখন দেখা হলো ক্যান্টিনায় জিজ্ঞেস করেছিলাম। বলল ওর নাম জানার কোনো দরকার নেই আমাদের। কিন্তু তোমরা বুঝেছিলে লোকটা পূবের। আলবত। পশ্চিমের কারোকে কখনো ফ্ল্যাট হিল বুট পরতে দেখেছ তুমি? কথাটা এভাবে বলল বাল্য যেন এটা একটা মারাত্মক শারীরিক খুঁত। জবাবে কর্টেস হাসল মৃদু। নিউ ইয়র্কের কংক্রিটের ফুটপাতে কখনো বুট পায়ে হাঁটলে টের পেত বাল্য মজা। দেখতে কেমন সে, গাট্টা? আরে না, বিরাট, জানালো বাল্য। পরিষ্কার আলোয় দেখার সুযোগ হয়নি একবারও, জানোই। সবসময় অন্ধকার কোণে বসত, টুপি দিয়ে ঢেকে রাখত মুখ। প্রতিবার ও চলে যাওয়ার অনেক পরে বেরোতে পেরেছি আমরা, সেরকমই নির্দেশ ছিল। তো $1 চালানের খবরটা তোমাদের দিল সে? বাল্যকে ইন্ধন জোগালো কর্টেস। তাই সব জানতো বেটা। কোথায় ডলার আছে, ট্রেনের যাত্রী সংখ্যা কত, বলে দিয়েছিল আমাদের ঠিক কোথায় সারতে হবে কাজ এবং কিভাবে। এমনকি পালাবার রুটও বাতলে দিয়েছিল। যদি তাড়া করা হয় ছত্রভঙ্গ হয়ে যাব আমরা। আর সেক্ষেত্রে নির্ভর ওল্ড ফোর্ট সামনারে কিভাবে স্মিথের সেলুনে মিলিত হব আমরা আবার। আর যদি মনে হয় দলের কেউ ধরা পড়েছে, অন্যরা টাকাটা কোথাও লুকিয়ে রেখে আপাতত গা ঢাকা দিয়ে থাকবে কোথাও, মানে যতদিন না পরিস্থিতি ঠান্ডা হচ্ছে। লোকটা ঠিক কি বলেছিল তোমাদের? ডলারের সিরিয়াল টোকা আছে ব্যাংকে? হ্যাঁ, বলেছিল মাস দুয়েক ওগুলো লুকিয়ে রাখতে হবে আমাদের, তারপর যে যার ভাগ পেয়ে যাব। কোথায় লুকাবে জিজ্ঞেস করেছিলাম, বলেনি কিছু। শুধু জানালো এতে কিছু আসবে যাবে না, আমরা কোথায় আছি ঠিকই খবর পাবে সে, কাজেই মার যাবার ভয় করছে না। তোমরা পুরোটাই মেরে দিতে পারো এমন সন্দেহ করেনি একবারও? কথার ভাবে তা মনে হয়নি। কেবল বলেছিল আমরা যদি বিশ্বাসঘাতকতা করি জীবনের বাকি সময়টুকু আমাদের ধাওয়া করে কাটাবে,
এবং জেলে পুরে তবে ক্ষান্ত হবে। এবং তোমরা ওর কথা বিশ্বাস করেছ? অবশ্যই, কেন করব না? আমরা জানতাম মিথ্যে বড়াই করছে না ও। তাছাড়া বখরাটাও কম লোভনীয় নয়, আমরা ওতেই খুশি ছিলাম। কিন্তু সেটা তো তোমরা পাওনি, বলল কটেজ। না, পাইনি, কিন্তু সেজন্যে আমি চিন্তিত নই, বাল্য জবাব দিল। সে তার টম ঠকাবে না আমাকে। চমৎকার, ব্যঙ্গ ঝরল কটেজের কণ্ঠে। তোমাকে এখন শুধু ওদের হদিশ বের করতে হবে, এবং টাকার। ঘাবড়াচ্ছ কেন? এ আর এমন কি কঠিন? অভয় দিল বাল্য। শ্বেত কোথায় থাকতে পারে আমি জানি, আর ও জানবে টমের ঠিকানা। টাকা টমের কাছে? আমি যখন ধরা পড়ি তখন তাই ছিল, বলল বাল্য। চিন্তা করো না, টম হুঁশিয়ার লোক, সাবধানেই ডাকবে। বাল্য, চাষা শোলা কণ্ঠে বলল কটেজ। তুমি একটা গর্ধব। পল পল্লকে পলক তুলল বাল্য। চেহারায় নিপট বিস্ময়। কটেজের রুড আচরণের হেতু বুঝতে পারছে না। কেন? বলল। কেন দোস্ত? তোমার একটিবার মনে হয়নি সেই লোকও হয়তো ডলারের খোঁজে আছে? হঠাৎ এ কথা কটেজ? শোনো তবে, সাবারিও বলল ওকে। ওই লোক যদি শ্বেত এবং তারপর টমের কাছে পৌঁছতে পারে, দুজনকে সেফ খুন করলেই চলবে। অনায়াসে সব টাকা পকেটে পুরে হাওয়া হয়ে হাওয়া হতে পারবে সে। তখন তুমি কি করবে? মামলা ঠুকবে আদালতে? বোকার মতো কটেজের দিকে চেয়ে রইল বাল্য, মুখ হা। কটেজ বুঝল দুর্বৃত্তের টনক নড়েছে। উপলব্ধি করছে সারদান প্যাসিফিকে ডাকাতি করে শেষ পর্যন্ত হয়তো কিছুই উঠবে না তার শিখে, বরং ধরা পড়লে বাকি জীবনটা নির্ঘাত ঘানি টানতে হবে ফোলসমে। রেমস, ওয়ারেন, ওরা পরিষ্কার। কেউ চেনে না ওদের। সর্বনাশ! কটেজ হ্যাঁসড়ে পাশড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল বাল্য। কিছু একটা করো। তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করে তাদের বলো শ্বেত আর টমের খোঁজ বার করতে। জলদি ওদের কাছে পৌঁছতে হবে আমাদের, ওই হারামিটার আগেই। স্যাডলে ওঠো, কটেজ বলল ওকে। সারা রাত পথ চললে টেলিগ্রাফ অফিস খোলার আগেই লাস ভেগাসে পৌঁছতে পারবো আমরা। নয়, শুরু থেকেই ওরা জানতো সরাসরি ওয়াশিংটনে খবর পাঠানো সম্ভব হবে না কটেজের পক্ষে। অন্তত টেলিগ্রাফ অফিসে গিয়ে মেসেজ লেখার সময়ে বাল্যর ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় নয়। তাই সাধারণ একটা কোড ব্যবহারের সিদ্ধান্ত নেয় ওরা। মনে মনে যেটা সাজিয়ে নিতে পারবে কটেজ, ডিকোডিং লগের প্রয়োজন পড়বে না। ওকে যা করতে হবে তা হলো মূল অক্ষরের পরেরটা বসান। অর্থাৎ মেসেজে যদি লিখতে হয় কটেজ, তাহলে কাগজে কলমে লিখবে DPSUFZ। যেহেতু ইংরেজি বর্ণমালায় জেডই সর্বশেষ অক্ষর, তাই এর কোনো বিকল্প ব্যবহৃত হবে না। আবোল তাবোল কি লিখছো এসব? কৌতূহল ভরে জিজ্ঞেস করলো বাল্য। কোড সত্য, কবুল করলো কটেজ। ঠিকানাটাও? নিশ্চয়, কটেজ বলল। আমার বন্ধুরা এসব ব্যাপারে খুব হুঁশিয়ার। নাকের একপাশ চুলকালো। রহস্যের ভাব ফুটিয়ে তুলল চোখে মুখে। ও, বলল কারল বাল্য। তা কি লিখেছ? লিখেছি আমার একটা কাজ করে দিতে হবে, এবং সান্তাফে গিয়ে যেন চলার মতো কিছু টাকা আর ভালো জাতের দুটো ঘোড়া পাই। বলেছি টাকাটা যেন আমার পাওনা থেকে কেটে নেওয়া হয়। আর যদি এ মুহূর্তে সেথ র্যামস বা টমাস ওয়ারেন কোথায় আছে জানা থাকে ওদের, অবশ্যই যেন খবরটা দেয় আমাকে। খাসা কটেজ, বলল বাল্য। কসম, টাকাটা উদ্ধার করতে পারলে পুরো 10ই দেব তোমাকে। আচ্ছা? সত্যি দোস্ত, তোমার মনটা খুবই বড়, কপট উৎফুল্লের সুরে বলল কটেজ। ঠিক আছে জ্যাক। টেলিগ্রাফারের উদ্দেশ্যে ফিরল ও। এখনই এটা পাঠাতে পারবে তুমি? অবশ্যই মিস্টার, জবাব দিল কেরানি। এ আবার কেমন তর ভাষা? কৌতূহলী টেলিগ্রাফার যেটা পড়তে পারবে না সেই ভাষা।
শীতল কণ্ঠে ওকে বলল কটেজ। কত হয়েছে চার্জ? $90, বলল কিরানি। তারপর $100 নোট দিয়ে কটেজ তখন বাকিটা রেখে দিতে বলল ওকে। কিরানি নাক ছিটকাল। ভাঙনিগুলো ছুঁড়ে মারল কাউন্টারের উপর। লাগবে না, ধন্যবাদ, বলে ওদের দিকে পেছন ফিরল সে। জানালা দিয়ে চোখ রাখলো বাইরে। যখন দেখলো ঘোড়ায় চেপে বহুদূর চলে গেছে কটেজ আর বাড়ল, তড়িঘড়ি অফিস বন্ধ করে রাস্তায় নামলো জ্যাক। হনহন করে মোড়ের প্লাজা হোটেলে গিয়ে ঢুকলো। ডেস্ক ক্লার্ককে ইশারায় অভিবাদন জানিয়ে দোতলায় উঠে গেল কেরানি। 15 নম্বর কামরার দরজায় টোকা মারল। একটা কণ্ঠস্বর ভেতরে আমন্ত্রণ জানালো ওকে। কবাট ঠেলে ভেতরে ঢুকলো কেরানি। দেখলো বিশালদেহী লোকটা বিছানায় বসে, তার হাতের সিজগানখানা সোজা ওর পানেই চেয়ে আছে। সব হয়ে কুকড়ে গেল টেলিগ্রাফার। হাত যন্ত্রচালিতের মতো উঠে গেল মাথার উপরে। ভয় পেও না, বিছানায় বসা লোকটা অভয় দিল ওকে। এমনি সাফ করছিলাম আর কি। পরিষ্কার করার সাজ সরঞ্জাম বা তেল কিছুই ছিল না আশেপাশে, কিন্তু কেরানি সে কথা উল্লেখ করলো না আর। ও, ওই লোকগুলো এসেছিল, ঠিক যেমনটি আপনি বলেছিলেন। কামরার মালিককে জানালো সে। এই মেসেজটা দিয়েছে পাঠাতে। আমি মাথামুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি। তোমার না বুঝলেও চলবে, বলল বিশালদেহী। মেসেজ শিটটা নিয়ে পড়তে শুরু করলো সে মনোযোগ দিয়ে। বাল্যর বিশ্বাস অর্জন করেছি। অপর দুজন সেথ রামোস আর টমাস ওয়ারেন। তিনজনই জড়িত ছিল লিঙ্কন কাউন্টি ওরে। সান্তাফে হয়ে রিও চ্যামায় যাচ্ছি। ওদিকে এলো রিটোর কাছে পিঠে র্যামোসের প্রেমিকা থাকে। ওয়ারেন আর টাকার হদিস জানি না এখনো। লা ফন্ডায় ঘোরা আর কিছু টাকা মজুদ রাখতে হবে। সম্ভব হলে রামোস আর ওয়ারেন সম্পর্কে বিস্তারিত তথ্য। ট্রেন ডাকাতির জন্য ওদের যে নিয়োগ করেছিল তার নাম জানা যায়নি। বার্লো বলছে পুবের লোক, 6 ফুটের উপর লম্বা, পরিপাটি পোশাক, ফ্ল্যাট হিল জুতো, উচ্চারণে বস্টনের টান। মেসেজ পাঠাবার ঠিকানা পোস্ট বক্স 34, সান্তাফে। বিশালদেহী জানে ঠিকানাটা নিউ মেক্সিকো টেরিটরির ইউএস মার্শাল জন টি শেরম্যানের। মার্শালের দায়িত্বে এক্ষেত্রে মেসেজটা ওয়াশিংটনের জাস্টিস ডিপার্টমেন্টের সদর দপ্তরে তার যোগে পাঠিয়ে দেয়া। মুচকি হাসল বিশালদেহী। আগে থেকেই একটা মেসেজ লিখে রেখেছিল সে। এবার সেটা কেরানির অগোচরে কর্টেজের তার সঙ্গে বদলে ফেলল। কাগজখানা ফেরত দিল। পকেট থেকে $20 একটা স্বর্ণমুদ্রা বের করে ছুঁড়ে মারল কেরানির উদ্দেশ্যে। খপ করে সেটা লুফে নিল ঘুষখোর সরকারি কর্মচারী। পাঠিয়ে দাও, বলল বিছানায় বসা লোকটা। ধন্যবাদ মিস্টার, বলল কেরানি, মুখে $20 হাসি। অনেক ধন্যবাদ। কারোকে বলো না, ওকে সাবধান করে দিল বিশালদেহী। দ্রুত উপরে নিচে মাথা ঝাঁকালো কেরানি। ঢোক গিলল ঘন ঘন। বিছানায় বসা লোকটার শীতল চাহনি ওকে পরিষ্কার বলে দিচ্ছে, বললে তার পরিণাম কি হবে। নিশ্চয় নিশ্চয় মিস্টার, কোনো মতে উচ্চারণ করল সে। পায়ে পায়ে পিছিয়ে বেরিয়ে গেল কামরা ছেড়ে। ঠোঁটে সূক্ষ্ম হাসি নিয়ে একটুক্ষণ ওর গমন পথের দিকে চেয়ে রইল বিশালদেহী। তারপর হাত বাড়িয়ে বিছানার আরেক প্রান্ত থেকে গ্লাড স্টোন ব্যাগটা টেনে নিল কাছে। বা হিপ বোনের ঠিক সামনে প্যান্টের একটা স্পেশাল পকেটে ফ্রন্টিয়ার মডেল পিস্তলটা ঢুকিয়ে রাখল সে। এই পকেটটা চামড়ার নিচের অংশে শক্তিশালী স্প্রিং লাগান। যে মুহূর্তে পিস্তলের বাট স্পর্শ করবে হাত, আপনা থেকে আলগা হয়ে যাবে স্প্রিং ক্লিপ। ক্ষিপ্ত ড্রয়ের পথ সুগম করবে। বাস্তবে এই কায়দাটি এখনো ব্যবহার করেনি বিশালদেহী। তবে যে লোক তৈরি করে দিয়েছে এটা, সে একজন দক্ষ গান স্মিথ। বিশালদেহী নিশ্চিত প্রয়োজনের সময়ে
এই অভিনব মেকানিজম ঠিকই বাড়তি সুবিধে পাইয়ে দেবে তাকে। হোটেলের ভাড়া মিটিয়ে দিয়ে ঝটপট রাস্তায় বেরিয়ে এলো সে। প্লাজার ওপাশে গিয়ে লিভার স্টেবল থেকে দু ঘোড়ার একটা বাগবোট ভাড়া করলো। লাফিয়ে চালকের আসনে উঠে বসলো বিশালদেহী। রিজার্ভ ক্রসিংয়ের উদ্দেশ্যে শহরের দক্ষিণ সীমানা বরাবর বাগবোট ছোটালো। কটেজ আর বাল্লো সান্তাফে পৌঁছতে কমপক্ষে 2 দিন লাগবে। ওদের ঘোড়া দুটো এখন আর তাজা নেই, তাই জানোয়ার হিসেবে ওগুলো সেরা জাতের নয়। পাহাড়ি পথে জোর কদমে ঘোড়া হাঁকিয়ে বিশালদেহী জানে এর অর্ধেক সময় সে টেরিটোরিয়াল ক্যাপিটালে পৌঁছে যেতে পারবে। সারাটা পথেই কটেজের চেয়ে একদিন রাস্তা এগিয়ে থাকবে সে। হাসলো বিশালদেহী। স্মিথ নয়, হায়নার। এই একটা দিনই তার জন্যে অত্যন্ত মূল্যবান। বাল্যর অনুরোধে পাহাড়ি পথে এগোচ্ছে ওরা। চোখ জোড়ান দৃশ্য, রীতিমতো ঈর্ষা জাগায়। এম্পোসলার বহু উপর দিয়ে এঁকে বেঁকে এল রিটো অভিমুখে চলে গেছে পাহাড়ি টেইল। ওদের দুধারে পর্বতমালা, গাছপালার মাথা ছাড়িয়ে আকাশ ছুঁয়েছে চূড়ো। সকালের অধিকাংশ সময়ে এক নাগারে উপরে উঠেছে ওরা। ঘোড়া মজুদ ছিল। লা ফন্ডার ডেস্কে একটা আনমার্কড এনভেলপে কিছু টাকাও পেয়েছে, কিন্তু এর বেশি কিছু নয়। ওয়াশিংটন থেকে কোনো খবর বার্তা আসেনি, যা থেকে কটেজ আন্দাজ করতে পারবে সামনে কোন ধরনের বিপদ হতে পারে। অজ্ঞাতা নিজের ভাগ্যকে নিয়তির হাতে সঁপে দিয়েছে ও। এ অবস্থায় একটাই করণীয় আছে ওর। বাল্যর সাহায্যে রামোস কিংবা ওয়ারেনের কাছে পৌঁছান। ওদের রহস্যময় নিয়োগকর্তার পরিচয় জানতে পাবে এই আশায়। এখন পাহাড়ের গা বেয়ে একটানা উপর পানে উঠে যাচ্ছে টেইল। ওদের বায়ে পাহাড়ের ফাটলে থোকা থোকা উজ্জ্বল নীল ফুল ফুটে আছে। এখানে সেখানে কাঁচা হলুদ ঝুমকা বা ওটর কাপ আর সবুজ আগাছা। এছাড়া গুটি কতক পাইন রয়েছে। পাহাড়ি হাওয়ায় অনবরত দুলছে সেগুলো। পথ পাইন পাতায় ছাওয়া। ঘোড়ার খুরের আওয়াজ ঢাকা পড়ে যাচ্ছে যখন কোনো চাতালের নিচ দিয়ে এক ফালি পাথরে জমে অতিক্রম করে ওরা আচমকা বেশ জোরালো শোনায় খুরের আওয়াজ। মৃদু প্রতিধ্বনি তোলে পাহাড়ের গায়ে। যত উপরে উঠছে সরু নালার আকৃতি নিচ্ছে টেইলটা। দূর নিচে বোল্ডার পরিপূর্ণ একটা মরা পাহাড়ি ঝর্ণার খাত চোখে পড়ছে ওদের। মাঝে সাঝে 2-1টা হরিণ দেখতে পাচ্ছে। নিঃশব্দ পায়ে ছুটে পালাচ্ছে অপেক্ষাকৃত গভীর জঙ্গলে। হামেশা তীক্ষ্ণ বাঁক নিচ্ছে টেইল। এত যে সামান্য ভুলচুক হলে পড়তে হবে অতল খাদে গিয়ে। শেষ পর্যন্ত একসময় নচের মুখে পৌঁছল ওরা। নিচে এল রিটো উপত্যকার দেখা গেল। তোমার ধারণা ওকে পাওয়া যাবে ওখানে? বাল্য প্রশ্ন করল কটেজকে। সেটা তো তোমারই ভালো জানা উচিত। সে তোমার পার্টনার ছিল। সেদিন না বলেছিলে এল রিটোয় ওর প্রেমিকা থাকে? হ্যাঁ, মেক্সিকান মেয়ে, লিঙ্কন কাউন্টিতে পরিচয়। নিজের বাড়িতেই থাকে মেয়েটা নাকি অন্য কোথাও? অত শত জানি না, বাল্য জবাব দিল। ওকে আমি দেখিও নি কোনোদিন। রামসি একবার বলেছিল ওকে যদি কখনো দরকার হয় এবং জানা না থাকে কোথায় আছে আব্রানা গুটিয়েরেজের কাছে গেলেই হবে।